প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাচ্ছে 18,000-এর বেশি পরিবার। ভার্চুয়ালি উদ্বোধন করলেন শেখ হাসিনা। ভূমি গৃহহীন মুক্ত হচ্ছে আরও 26 জেলা। ভূ রাজনৈতিক কারণেই চীন ও ভারতের কাছে গুরুত্ব বেড়েছে তিস্তার। বিনিয়োগে আগ্রহী দুই দেশের দ্বন্দ্বে মহাপরিকল্পনা বাধাগ্রস্তের শঙ্কা। দ্রুত চুক্তি চান বিশ্লেষকরা। একযুগে রেলে বিনিয়োগ 1.5 লাখ কোটি টাকা, তারপরও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। শিডিউল বিপর্যয় আর ধীর গতিতে যাত্রী ভোগান্তি সঠিক পরিকল্পনার অভাবই কারণ। এবং সারা দেশে হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। জমিনি বেচা কেনা, ক্রেতা আসছেন বাজার দর যাচাই করতে। রংপুরে বাড়ছে অনলাইনে গরু বিক্রি। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় আরও 18,500 ভূমিহীন গৃহহীন পরিবার পেলেন জমি ও ঘর। সকালে গণভবনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর ও জমি বুঝিয়ে দেন। একই সঙ্গে 26 জেলা ও 70 উপজেলাকে শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। আশ্রয়ণ প্রকল্প মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের নেওয়া প্রকল্পগুলোর সুফল পাচ্ছে সাধারণ মানুষ। সম্প্রতি রেমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো দ্রুত নির্মাণ করে দেওয়া হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সব থেকে বেশি প্রয়োজন। গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। কাজে এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে। আমাদের গৃহীত নানা প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য, এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর ও জমি পেয়ে খুশি সুবিধাভোগীরা। এই মুহূর্তে ভোলার চরফ্যাশনে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন। সরাসরি যাচ্ছে তার কাছে। দেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, সে লক্ষ্য কিংবা স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আজকে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, দেশের আরও 26টি জেলা এবং যে 70টি উপজেলাকে সম্পূর্ণ বা শতভাগ গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে সারা দেশে সব মিলিয়ে এখন যে 58টি জেলা সম্পূর্ণভাবে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত। এবং আজকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 18,000-এর বেশি মানুষকে ঘর বুঝিয়ে দিয়েছেন 2 শতক জমি সহ। এবং সেটিকে কেন্দ্র করে আমরা কিন্তু যেটি দেখছি যে এখানকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং তারা আসলে যে নতুন স্বপ্নে বা নতুন সম্ভাবনা নিয়ে যে নিজেদেরকে গড়ে তোলার কিংবা যে নিজেদের গড়ে তোলার জন্য এবং যে সম্ভাবনাময় যে আগামীকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে তারা কিন্তু যে নতুন সম্ভাবনার স্বপ্নে এখন যে বুক বাঁধছেন, আশা বাঁধছেন। তো আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম যে যারা এই গৃহহীন এতদিন ছিলেন বা ভূমিহীন ছিলেন, যে তারা যে এখন নতুন ঘর পেলেন, তারা যে কথাটি বলছেন যে তারা নানাভাবে আসলে যে একটু মাথা গোজার ঠাঁই থেকে তারা বঞ্চিত ছিলেন, যে কেউ বা জন্মসূত্রেই তারা দারিদ্র ছিলেন এবং সে কারণে তারা ভূমিহীন এবং গৃহহীন ছিলেন। এবং কোনো কোনো মানুষকে আসলে যেটি তারা আসলে যেটি বলছেন যে আমি এই মুহূর্তে যেহেতু ভোলায় আছি, আপনারা জানেন যে ভোলা একটি যে নদী বেষ্টিত একটি জেলা এবং সেখানে কিন্তু যে এখানকার মানুষ যে নানাভাবেই নদী ভাঙনের শিকার হচ্ছেন বা প্রতিনিয়ত নানাভাবে যে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তারা কিন্তু তাদের ভিটে মাটি কিংবা যে ঘর হারিয়েছেন। তো সেই জায়গাতে তারা বলছে যে তাদের এই যে আজকে যে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে 2 শতক জমি সহ ঘর বুঝে হয়েছেন, সেটি আসলে যে তাদের জীবনে যে নতুন আশার সঞ্চারিণী হিসাবে আসলে যে হচ্ছে। আমরা আসলে দেখছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিন্তু যে এখন একজন উপকারভোগী, যে এখানকার যে চর কচ্ছপিয়ার একজন উপকারভোগী, তিনি কিন্তু যে মত বিনিময় করতে যাচ্ছেন। আমরা যদি একটু
তার কথাটা একটু শুনতে চাই, কারণ তিনি তার অনুভূতি প্রকাশ করছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আমরা একটু চেষ্টা করব তার বক্তব্যটি শোনানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, একটু যদি জানাতো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন যে এখানকার যে যারা উপকারভোগী তারা আসলে যে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন এবং প্রধানমন্ত্রীর কাছেও কিন্তু যে তারা তাদের যে কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন। তো এই ছিল আমার কাছে এখানকার মতন সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ভোলায়। ভূ রাজনৈতিক কারণে তিস্তা এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে চীন ও ভারতের কাছে। এখন প্রশ্ন হলো, কার বিনিয়োগে হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা? কেননা চীনের পর এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারতও। তবে গবেষকরা বলছেন, চীন ভারত দ্বন্দ্বে কোনোভাবেই যেন এই প্রকল্প বাধাগ্রস্ত না হয়। সে কারণে যে দেশই আগে বিনিয়োগ করতে চায় সেটি গ্রহণ করা উচিত। সমানভাবে তিস্তা চুক্তি বাস্তবায়নেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। একসময় যে তিস্তার উপর ভর করে জীবন জীবিকার রসদের যোগান হতো উত্তরের কোটি মানুষের, এখন সেই তিস্তাই মহা সর্বনাশের কারণ। বছর জুড়ে ভাঙ্গন, প্লাবন আর পরিচর্যার অভাবে তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। গতি পরিবর্তন করে বন্যায় আগ্রাসী হয় আর খরায় পানির অভাবে মরুকরণে রূপ নেয়। ফলে হুমকিতে পড়েছে কৃষি, জীববৈচিত্র্য, বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। প্রায় 2-3 কিলোমিটার ভাঙতেছে, 1000 জিও ব্যাগ ফেলাইছে। এটা দিয়ে কোনো কাজ হয় না। দিকে গতবার থেকে ভাঙতে এবং তো এই দূরপর্যন্ত এসে গেছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা রাত জেগে থাকে, কারণ কাছারের উপরেই তাদের বাড়ি। এখন যে কোনো সময় ভেঙে যেতে পারে। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা সফরে আসেন। এ সময় তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগ ও কারিগরি সব ধরনের সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেন। তবে নানা কারণে প্রকল্পের কাজ শুরু হয়নি। আর গেল মাসের 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে গুরুত্ব পায় তিস্তা। তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত, এমন আগ্রহের কথাও জানানো হয়। তবে অধিকার কর্মীরা বলছেন, উন্নয়ন সহযোগী যে দেশেই তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে চায় সেটি বাংলাদেশের গ্রহণ করা উচিত। কেউ যদি অর্থ দেয় স্বল্প সুদে এবং কারিগরি সক্ষমতায় যে দ্রুততর সময় এটা করতে পারে, সেই কাজটি আমাদের দাবি। আর নদী গবেষকদের মতে, বিনিয়োগ যারাই করুক, তিস্তা পানি বন্টন চুক্তি সমাধান না হলে তা কোনো কাজে আসবে না। ভারত তারা যদি এখানে অর্থ বিনিয়োগ করে কোনো অসুবিধা নেই, কিন্তু সবার আগে চাই তিস্তার পানি বন্টন চুক্তি ন্যায্য হিস্যার ভিত্তিতে। বাংলাদেশ অংশে 115 কিলোমিটার তিস্তার 100 কিলোমিটারই চরম ঝুঁকিতে। ফলে দীর্ঘ সময় ধরে নদী পাড়ের বাসিন্দাদের যে দাবি তিস্তা শাসন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন, তার কোনো বিকল্প নেই বলছেন অধিকার কর্মীরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ক্রেতারা আসছেন, বাজার দর যাচাই করছেন। হাটের খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের মুক্তারপুরে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। মুন্সিগঞ্জের হাটগুলোতে আগে ভাগে কিন্তু বিপুল সংখ্যক গরুর পসরা বসেছে এবং সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে ব্যাপারীরা গরু নিয়ে এসছেন, তারা কিন্তু বলছেন যে রাস্তাঘাটের ঝক্কি ঝামেলা ছাড়াও হাটের ভালো স্থানে থাকবার জন্য কিন্তু তারা এই গরু নিয়ে আগে এসছেন। এবং এই হাটের কিন্তু প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে, রাস্তার দুপার জুড়ে এবং স্কুলের মাঠ বা আশেপাশে যেসব খালি স্থান আছে সব জায়গায় কিন্তু গরুতে ভরে গেছে। এবং সেখানে বড় গরু ছাড়াও মাঝারি এবং ছোট বিভিন্ন ধরনের গরু এসছে। একই সঙ্গে কিন্তু এখানে মহিষও দেখা যাচ্ছে এবং এখানকার যে গরুর পসরা বসেছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু ক্রেতা নেই। এবং যেসব ক্রেতারা এসছেন তারা কিন্তু গরুর দাম দর করে ফিরে যাচ্ছেন এবং বড় গরুর দাম কিন্তু অনেকটাই চাহিদা কম, সে কারণে বড় গরুর ব্যাপারীদের কিন্তু হতাশা লক্ষ্য করা যাচ্ছে। তারা বলছেন যে অনেক দরের যে গোখাদ্য সেগুলো ছাড়াও কষ্ট এবং অনেক খরচা এবার গরু তারা এই কোরবানির হাটকে লক্ষ্য রেখে তৈরি করেছেন, কিন্তু সেটি যদি তারা সঠিক দামে বিক্রি করতে না পারেন তাহলে তাদের অনেক লোকসান গুনতে হবে। এই যে এবারের এই জেলায় 47টি হাট রয়েছে, এই 47টি হাটে কিন্তু পসরা, তবে সবচেয়ে বড় এই হাটটিতে কিন্তু এই রং বেরঙের যে পশুর পসরা বসেছে এবং এই পশুর হাটগুলোকে কিন্তু নিরাপত্তার বলয়ে রাখবার জন্য আইন শৃঙ্খলা বাহিনী নানা ব্যবস্থা গ্রহণ করেছে। জাল টাকা যাতে ব্যবহার হতে
না পারে এবং ব্যাপারীরা গরু বিক্রির পরে যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে সে ব্যাপারে কিন্তু তারা তৎপর। এবং এখানকার যে জেলার যে প্রাণী সম্পদ কর্মকর্তা তারা কিন্তু বলছেন যে জেলায় 60,000-এরও বেশি পশুর চাহিদা রয়েছে, সেখানে কিন্তু 73,000-এরও বেশি পশু তৈরি রয়েছে। এরপরেও যে দেশের বিভিন্ন স্থান থেকে এই পশু নিয়ে আসা হয়েছে হাটগুলোতে, সেই ব্যাপারে কিন্তু তারা বলছেন যে সরবরাহ অন্যবারের চাইতে একটু বেশি। সে কারণেই এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে হাটের ইজারাদার তারা বলছেন 11 বারের দর অথবা সামান্য দাম বাড়তে পারে। সরবরাহ বেশি থাকবার কারণে কিন্তু এবার ক্রেতারা অনেকভাবে গরু দেখছেন, অনেক শিশুরা আসছেন এই গরু দেখতে, পছন্দের গরু নিয়ে কোরবানি দেবার জন্য। তো এই ছিল মুন্সিগঞ্জের কোরবানির হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ওয়াকারুজ্জামানকে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। 23 জুন থেকে আগামী 3 বছরের জন্য সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে দিন দিন বাড়ছে বিউটি পার্লার বা সেলুন সেবার চাহিদা। বরাবরের মতোই ঈদকে সামনে রেখে রাজধানীর পার্লারগুলোতে গ্রাহকদের চাপ বেড়েছে কয়েক গুণ। পরিষেবা উন্নত করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে মোবাইল পেমেন্টেও দেয়া হচ্ছে নানা অফার। ঈদের আগে বেড়েছে পার্লারের ব্যস্ততা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা উপলক্ষ যাই হোক, নিজেকে সুন্দর করে উপস্থাপনের চেষ্টায় পিছিয়ে নেই কেউ। গ্রাহকদের চাহিদা বিবেচনায় হেয়ার স্পা, ফেসিয়াল, পেডিকিউর, মিনিকিউর সহ নানান আয়োজনের পসরা সাজিয়েছে রাজধানীর বিভিন্ন পার্লার এবং সেলুনগুলো। ত্বক কিংবা চুলের যত্নে সপ্তাহখানেক আগেই ঈদ প্রস্তুতি সারছেন নারীরা। ঈদ আসছে সামনে, সো ওইটাও একটু যে ঈদের জন্য একটু চেঞ্জ। আমি বেশি প্রেফার করি নতুন হেয়ার কাটস, যাতে আমার চুলটাকে দেখতে ডিফারেন্ট লাগে এক এক সময়। শুধু আয়োজনের ভিন্নতাই নয়, গ্রাহকদের সুবিধার্থে নানান সেবার পাশাপাশি রাখা হচ্ছে মোবাইল ব্যাংকিং পেমেন্ট সুবিধাও। দেয়া হচ্ছে নানা ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার। আমাদের এখন সবচেয়ে ট্রেন্ডি হচ্ছে হেয়ার কাট, হেয়ার কালার, অ্যান্ড ফ্রম হেড টু টো উই প্রোভাইড ইচ অ্যান্ড এভরি সার্ভিস হিয়ার। সবচেয়ে বেশি বিকাশই দেখা হয় ক্যাশলেসের মধ্যে। ওইখান থেকে হচ্ছে একটা পে ব্যাক পাওয়া যায়, সেটা অ্যামাউন্টটা যতটুকুই হোক আমরা পে ব্যাক পেতে অবশ্যই ভালোবাসি। যুগ যুগ ধরে চলে আসা রূপচর্চার বিষয়টিতে মেয়েদের আগ্রহ যেমন বাড়ছে, তেমন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সেবার মানও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আসন্ন কোরবানির ঈদে 4 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও প্রকৃত দাম পাওয়া নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। আবার ঢাকার ট্যানারি মালিকদের কাছে গত 3 বছরের কোটি কোটি টাকা বকেয়া পড়ে আছে। পাশাপাশি ব্যাংক ঋণের ব্যবস্থা না থাকায় স্থানীয় ব্যবসায়ীদের নিজেদের পুঁজিতে চামড়া কিনতে হবে। এতে বছরের পর বছর বিপাকে পড়তে হয় চামড়া সংশ্লিষ্টদের। সাখাওয়াত টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশে কাঁচা চামড়া সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীরা। বিশেষ করে প্রতি বছর কোরবানির ঈদে শুধুমাত্র চট্টগ্রামের আড়তদারদের মাধ্যমে 3 লাখ পিসের বেশি চামড়া ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয়। আর এই চামড়া দিয়ে ঢাকার ট্যানারি মালিকেরা কোটি কোটি টাকা আয় করছে। কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ীদের বকেয়া পরিশোধে গড়িমসি করছে বলে অভিযোগ দীর্ঘদিনের। যদি ট্যানারি মালিকদের আমাদের প্রাপ্য টাকা দিয়ে দেয় এবং সরকার যদি স্বল্প সুদে আমাদেরকে কিছু ঋণ দেয় বা প্রণোদনা দেয়, তাহলে আমরা মোটামুটি ইনশাল্লাহ লাগাইতে পারবো। শুধু যে টাকা ট্যানারি মালিকদের কাছে বকেয়া আছে তা নয়, চট্টগ্রাম সহ দেশের প্রান্তিক পর্যায়ের কোনো কাঁচা চামড়া ব্যবসায়ী রহস্যজনক কারণে ব্যাংক ঋণ পান না। এদিকে চলতি বছর কোরবানির ঈদের ঢাকার বাইরে প্রতি পিস লবণযুক্ত চামড়ার মূল্য 1000 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু ট্যানারি মালিকদের কারসাজিতে এই দর পাওয়া নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত যে মূল্যটা দেয় 50 টাকা বর্গ ফুটের চামড়া কিনবে, কিন্তু আদৌ চট্টগ্রামে এসে ওনারা ওই বর্গ ফুটের চামড়াটা কিনে না। লবণযুক্ত যে চামড়াগুলো আমাদের রেট দিছে সরকারে, ওই রেটে তো আমাদের মনে করো 500 টাকা কমে গেছে। লেবার খরচ, ট্রাক ভাড়া, আড়তদারি। চট্টগ্রামে বর্তমানে কোনো ট্যানারি না থাকায় সংগৃহীত পশুর চামড়া 15 দিন পর্যন্ত মুরাদপুর ও আতরার ডিপো এলাকার 250 আড়তে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়। এরপর পাঠানো হয় রাজধানী ঢাকায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হঠাৎ ডায়রিয়ার প্রকোপে নাভিশ্বাস অবস্থা রাজধানীর ICDDRB হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। ঘূর্ণিঝড় রেমাল পরবর্তী জলাবদ্ধতায় সুয়ারেজ লাইনের সঙ্গে খাবার পানি মিলেমিশে একাকার হওয়াকে প্রাথমিকভাবে এমন উপদ্রবের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা।
গরমের প্রভাব না কমা পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজ করতে পারে আশঙ্কা করে পচা বাসি খাবার পরিহার ও বিশুদ্ধ পানি পানের পরামর্শ তাদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। শরীর জুড়ে রাজ্যের ক্লান্তি, শক্তি নেই উঠে দাঁড়ানোর, পানি শূন্যতায় কুকড়ে যাচ্ছে কারো কারো মাংসপেশি, হাতে লাগানো একাধিক স্যালাইনের নল, চিৎকার কান্নাকাটি সব মিলিয়ে আতঙ্কে ভরা পরিস্থিতি চলছে মহাখালীর আইসিডিডিআরবি হাসপাতালে। সাধারণত মার্চের শেষ ভাগ থেকে মে মাস পর্যন্ত বাড়ে ডায়রিয়ার প্রকোপ, তবে চলতি বছর কিছুটা ব্যতিক্রম রূপ দেখাচ্ছে রোগটি। স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে 300 থেকে 350 রোগী ভর্তি হলেও 29 মে এক লাফে রোগী বেড়ে দাঁড়ায় 653 জনে। এরপর গত 31 মে থেকে 5 জুন পর্যন্ত প্রতিদিনই ভর্তি রোগীর সংখ্যা ছিল হাজারের ঘরে। ভাবছি যে আমি আর বাঁচবো না, মরে যাবো। এরকম পায়খানা হয়েছে, পরে নেওয়ার পরে স্যালাইন দেওয়ার পরে আল্লাহর রহমতে একটু সুস্থ লাগতেছে। পানি খাওয়ার পরে পেটের সমস্যা হয়েছে, ঠিক আছে, হঠাৎ ছেড়ে যায় আবার হয়। প্রবার দিন বা বাথরুম কাছে বুঝতে পারিনি, ভাবছি হয়তো বা অর্ধেক হয়েছে বা অনেক, পরবর্তীতে দেখি না যে বমিও করতেছে, বাথরুমও করতেছে। ভর্তি রোগীর বেশিরভাগের অস্বাভাবিকভাবে শরীরে পানি শূন্যতা তৈরি হয় জানিয়ে এমন উপদ্রবের জন্য প্রাথমিকভাবে রাজধানীতে ঘটে যাওয়া সবশেষ জলাবদ্ধতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ঘূর্ণিঝড়ের পরে যে বৃষ্টিটা হলো, এই বৃষ্টির পরে যে জলাবদ্ধতা হয়েছিল এটাতে হয়তো বা মিক্স হয়ে গেছিলো সোয়েলের সাথে আমাদের খাওয়ার পানির সাথে। বেশিরভাগই দেখা যাচ্ছে যে কাফরুল, মিরপুর 13, 11, আপনার ওই গাজীপুর বেলটা ওদিকে হয়ে বাড্ডা বাড়ি, এই বেলটাতে প্রায় অনেকগুলো আসছে। গরমের প্রভাব না কমা পর্যন্ত ডায়রিয়ার এমন প্রকোপ বজায় থাকতে পারে আশঙ্কা করে বিশুদ্ধ পানি পান ও যে কোনো খাবার গ্রহণে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদের জন্য যেটা হচ্ছে যে মানে পায়খানা হোক যেটাই হোক, বুকের দুধ যাতে অবশ্যই চালু রাখে। অনেক মা আছে যে মানে ডায়রিয়া হলে বুকের দুধটা বন্ধ করে, তো এটা যাতে না করে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় 2টি তাঁবু স্থাপন করে চিকিৎসা চালিয়ে যাচ্ছে হাসপাতালটি। ডায়রিয়া জটিল আকার ধারণ করলে রোগের প্রতিটি মুহূর্তই মহামূল্যবান বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর এমন রোগীকে হাসপাতালে আনার পথটুকুতেও স্যালাইন চালু রাখার পরামর্শ তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এবারও থাকছেন অমিত শাহ, প্রতিরক্ষার দায়িত্ব রাজনাথ সিংয়ের হাতে, আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরেই আবারও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এনডিএর শরিক দলগুলো পেয়েছে 11টি মন্ত্রণালয়। রোববার টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন কয়েকদিন ধরে চলা সেই গুঞ্জনও পরিষ্কার হয়ে যায় এদিন। শপথ নেন 72 মন্ত্রী, যাদের মধ্যে 30 জন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী 36 জন আর দফতরবিহীন প্রতিমন্ত্রী আছেন 5 জন। এবার জানা গেল কে সামলাবেন কোন মন্ত্রণালয়। 4 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটিও শরিকদের ছাড়েনি বিজেপি। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে নরেন্দ্র মোদীর দল। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাবেন অমিত শাহ। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবারও থাকছে রাজনাথ সিংয়ের হাতে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের ওপরই আবারও আস্থা রেখেছেন মোদী। গুরুত্বপূর্ণ এই 3 মন্ত্রণালয়ের মতো দেশটির অর্থমন্ত্রীর পদেও আসেনি পরিবর্তন। নতুন সরকারেও অর্থ মন্ত্রণালয় সামলাবেন নির্মলা সীতারমণ। এছাড়া বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হয়েছেন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শরিক দল টিডিপি, জেডিইউ, এলজেপি, শিবসেনা সহ অন্য দলগুলো পেয়েছে 11 মন্ত্রণালয়। এর মধ্যে চন্দ্রবাবু নাইডুর দল কে রামমোহন নাইডু বিমান পরিবহন ও চন্দ্রশেখর পেম্মাসানি পেয়েছেন গ্রাম উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্যদিকে নীতিশ কুমারের জনতা দলের নেতা রামনাথ ঠাকুর পেয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয় এবং রাজীব রঞ্জন পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব। 1.5 মাসের বেশি সময় ধরে 7 দফায় ভোট গ্রহণের পর গত 4 জুন ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিকদের হাত ধরে এবার জোট সরকার গঠন করতে হচ্ছে মোদীকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেল 18,000-এর বেশি পরিবার। ভার্চুয়ালি উদ্বোধন করলেন শেখ হাসিনা। ভূমি গৃহহীন মুক্ত হচ্ছে আরও 26 জেলা। এবং ভূ রাজনৈতিক কারণেই চীন ও ভারতের কাছে গুরুত্ব বেড়েছে তিস্তার। বিনিয়োগে আগ্রহী 2 দেশের দ্বন্দ্বে মহাপরিকল্পনা বাধাগ্রস্তের শঙ্কা। দ্রুত চুক্তি চান বিশ্লেষকরা।
এ ছিল সময় সংবাদ। এরপর খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী জুম্মান সাদিক জ্যাভলিন। ধন্যবাদ রাইসা। কিছুক্ষণ পরেই খেলার সময় নিয়ে ফিরছি, ততক্ষণ সঙ্গে থাকুন সময়ের।